হ্যালো, আজ 24 তারিখ। আজকে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক আলোচনা করছি। যেটা আশা করছি রেগুলার এটা করে রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। তো শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ওর সঙ্গে স্ট্যাটিক জিকে থাকবে। আর একটা কথা তোমাদের বলছি, স্ট্যাটিক জিকের সম্পর্কে সঠিক ধারণা আনতে গেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে কি আমাদের স্ট্যাটিকটা হয়। আর স্ট্যাটিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যদি মিক্স না করা যায়, মানে তাহলে কিন্তু না কারেন্ট অ্যাফেয়ার্স উঠবে না স্ট্র্যাটেজি করবে। স্ট্র্যাটেজিকে তোমরা যদি ভালো করে পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্র্যাকটিস সেটগুলোতে লক্ষ্য করো, দেখতে পাবে যে যে সমস্ত স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো কারেন্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ক্লাসটাকে আমরা স্ট্র্যাটেজিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বলে জানবো। তো এই ক্লাসটি তোমরা প্রতিদিন রেগুলার তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। আর জিকে ক্লাস যেরকম আমাদের হয় সেরকম তো হতেই থাকবে। তো চলো, আজকে হয়তো সেটা টাইমটা আমি সঠিক টাইম বলতে পারছি না। তবে আমি চেষ্টা করব সন্ধ্যার আগেই দেওয়ার। ঠিক আছে? এবার ক্লাসটা করা থাকবে, আপলোড হতে যেটুকু সময় লাগবে। ঠিক আছে? তোমরা এই ক্লাসটি অ্যাপ্রক্সলি ৩টে থেকে ৪টের মধ্যে পেয়ে যাবে। চলো, আজকের প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নিই। সেই প্রথম প্রশ্নটা হলো যে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ এর মাস্কট ফিনিন্স কোন প্রাণীর আদলে তৈরি? এটা ইউনিকর্ন। ঠিক আছে? ইউনিকর্ন আদলে তৈরি। তোমরা দেখবে এই যে ইউনিকর্ন আদলে এর যে মাস্কট সেটা কি? ফিনি। আর এই ফিনি কার আদলে তৈরি? ইউনিকর্নের আদলে তৈরি। আমরা যদি এটা সম্পূর্ণ এই কমনওয়েলথ গেমসটা দেখি, কমনওয়েলথ গেমস সেটা আহ, প্রথম যদি শুরু হয়ে থাকে সেটা যদি আমরা দেখি, প্রথম হয়েছিল 1930। কত বললাম? 1930। কোথায়? হ্যামিল্টন। 1930 হ্যামিল্টন। হ্যামিল্টন, হ্যামিল্টন, কানাডা। কানাডা, কানাডার হ্যামিল্টনে। ঠিক আছে? আর বর্তমানে এবছর এটা যে 2026 কমনওয়েলথ গেম হচ্ছে তোমার 23তম। কোথায় বললাম? 23তম। 23তম। এটা কোথায় হয়েছে? স্কটল্যান্ড। কোথায় হয়েছে? না, স্কটল্যান্ড। স্কটল্যান্ড। এবার প্রশ্ন হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ? এবার প্রশ্নটা আসছে সেখানে। কেননা এই গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ এটাকে কি বলা হয়? পতাকাবাহী। পতাকাবাহী। পতাকাবাহী কে বলতো? পতাকাবাহী কোন ভারতীয়? পতাকাবাহী হচ্ছে তোমার মীনাবাই চানু। মীরাবাই চানু বা চানহু, যেটা ইংরেজিতে নাম। যাই হোক, উনি কোথাকার বাড়ি বাসিন্দা? উনি ছিলেন মণিপুরের বাসিন্দা। এই মীরাবাই চানু কোথাকার বাসিন্দা? মণিপুর। মণিপুরের বাসিন্দা। মণিপুর বানানটা ভুল হলো, ১ মিনিট দাঁড়াও। মণিপুরের বাসিন্দা। মণিপুরের বাসিন্দা। উনি ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। উনি কিসের সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। একটা নরমাল একটা স্লাইড নিয়ে নিই, যে স্লাইডে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। উনি এই মীরাবাই চানু। এবার আমরা যদি মীরাবাই চানু সম্পর্কে দেখি, বাই চানু, এই মীরাবাই চানু কোথাকার বাসিন্দা বললাম? মণিপুর। ভারতে কোন রাজ্যে? মণিপুর। এই মীরাবাই চানু কিসের সঙ্গে যুক্ত ছিল? মীরাবাই চানু যুক্ত ছিল ভারোত্তোলন। কি বললাম? ভারোত্তোলন। ভারোত্তোলনে যুক্ত ছিল। ঠিক আছে? উনি 2026-এ এবছর যুক্ত আছে তোমার 48 কেজি, 48 কেজিতে। 48 কেজি 2026-এ যুক্ত রয়েছে। ঠিক আছে? আর উনি এই মীরাবাই চানু টোকিও অলিম্পিক, কি বললাম? টোকিও অলিম্পিক, টিও ওয়াই টোকিও অলিম্পিক, এই টোকিও অলিম্পিক এটা 2020-এর অলিম্পিক। ঠিক আছে? যেটা কোভিড এর জন্য 2021-এ গিয়ে হয়েছিল। কত বললাম? 2021-এ হয়েছিল। ওখানে 49 কেজি বিভাগে, কত বললাম? 49 কেজি বিভাগে, 49 কেজি বিভাগে সিলভার জেতে। সিলভার জেতে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এছাড়াও এই মীরাবাই চানু, এই মীরাবাই চানু যদি আমরা দেখি, ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ
WWEC তে উনি ইয়ে পাই 2017তে গোল্ড পাই। শুধু এইখানেই থেমে থাকবে না, যদি আমরা আরো দেখি আরো তথ্য এখানে পাওয়া যাবে, যেমন তোমার এখানে আরো তথ্য যদি আমরা বলি, রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছে। কি বললাম? রাজীব গান্ধী খেলরত্ন। এখন তোমাদের কমেন্টে বলবে রাজীব গান্ধী খেলরত্নের বর্তমান নাম কি? রাজীব গান্ধী খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন 2018 পায়, 2018 পুরস্কার পায়। কিন্তু শুধু তাই নয়, আরেকটা দেখো, এখানে উনি আরো একটা পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী। পদ্মশ্রী পদ্মশ্রী পাই, পদ্মশ্রী 2018-তে। তাহলে এইখানে আমি কি এই মীরাবাই চানু সম্পর্কে যেটুকু পারলাম আমি তথ্য তোমাদের দিলাম, ঠিক আছে? এবার দেখো এইটা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক আকারে কিন্তু হয়ে গেল। এটা কি সম্পূর্ণ স্ট্র্যাটেজিক আকারে। আমি তোমাদের প্রথমেই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন ভাবে করতে হবে যেন সম্পূর্ণ স্ট্র্যাটেজিক আদলে আনা যায়, ঠিক আছে? কারণ স্ট্র্যাটেজিকের আকারে না আনলে এই না স্ট্র্যাটেজিক মনে থাকবে, না কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মনে থাকবে। এবার দেখো এখানে যেহেতু দাঁড়াও এই কমনওয়েলথ সম্পর্কে তোমাদের একটু আরেকটু কিছু তথ্য দিচ্ছি, যেটা এই বছর ভারতীয় মানে 2026-এ, যদি আমি ধরি 2026-এ কমনওয়েলথে ভারতীয় সদস্য বা ভারতীয় খেলোয়াড় গিয়েছে, ভারতীয় অ্যাথলিট গিয়েছে তোমার প্রায় 125 জন। কতজন বললাম? 125 জন, ঠিক আছে? আর তোমার ভারত থেকে আরেক ভারতের ভারত প্রথম অন্তর্ভুক্ত হয়, তোমার 1934-এ ভারত প্রথম অন্তর্ভুক্ত হয়, মানে খেলোয়াড় হিসেবে খেলোয়াড় পাঠায়। ভারত প্রথম অন্তর্ভুক্ত হয় মানে অংশগ্রহণ ভারতের প্রথম অংশগ্রহণ 1934 হয়েছিল লন্ডনে। কোথায় বললাম? লন্ডনে, ঠিক আছে? আর ভারতের এই কমনওয়েলথ গেম থেকে 1958 সালে ভারত প্রথম তোমার প্রথম ভারতীয় গোল্ড জেতে, তার নাম হচ্ছে কি? মিলখা সিং। যদি আমি ভুল না হয় মিলখা সিং, ঠিক আছে? আর এটি খেলাটি হয় প্রতি 4 বছর অন্তর অন্তর। কি বললাম? প্রতি 4 বছর অন্তর অন্তর, 4 বছর অন্তর অন্তর, ঠিক আছে? টোটাল দেশ যুক্ত হয়েছে, টোটাল মোট দেশ 74টি। দেখো আমি এখানে কত কমনওয়েলথ সম্পর্কে তথ্য, আরো একটা গুরুত্বপূর্ণ এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পর্যায়ে পড়ছে, আরেকটি তথ্য তোমার যদি আমি এখানে দিই, সেটা হচ্ছে তোমার এই যে একটি পতাকাবাহী বললাম, আর একজন আছে, তার নাম হচ্ছে লভলিনা। কি যেন নাম ভুলে গেলাম, বানগড়িয়া, আই থিঙ্ক লভলিনা বালগড়িয়া না কিছু একটা, লাভলিনা লাভ লভলিনা, হ্যাঁ লভলিনা বরগড়িয়া গরিন বরগরিন। আচ্ছা বাংলায় বানানটা বাংলাতেই তোমাদের লিখে দিই, তাহলে বানানটা হয়তো, কারণ ইংরেজিতে তো এটা সম্পূর্ণ অন্যরকম ভাবে বানানটা। ওর বাংলা বানানটা যদি আমি করি হয় লভলিনা বোর বর্গহাইন, ঠিক আছে? এই নামটা হয়তো বানানের স্পেলিংটা তো ভুল হতে পারে, আমি নামটা ঠিকঠাক করে মনে করতে পারছি না, বর্গহাইন না বা বর্গেনিয়া কিছু একটা নাম। উনি এবছর 2026-এ মশলা বাহক বা মশাল বাহক। মশাল মানে কোনটা বুঝতে পারছো? সেই দেখো দেখো এরকম একটা আগুনের মতো থাকবে, ঠিক আছে? একটা আগুন জ্বলবে, আর এটা ধরে নিয়ে যাবে ওই মশাল বাহক ভারতীয় দিকে। উনি ছিলেন একজন বক্সার, উনি একজন ভারতীয় বক্সার। যদি তোমাদের মনে হয় এগুলো খাতা পেন নিয়ে লিখে নেবে, আর পিডিএফ এর জন্য হলে তোমরা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক আছে, ওখানে যুক্ত হয়ে যাবে, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ইনি ছিলেন আসাম থেকে, উনি কোথা থেকে বিলং করতেন? উনি আসাম থেকে বিলং করেন, উনি আসাম থেকে বিলং করেন। ইনিও টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক 2020 যেটা আমাদের হয়েছিল কত গিয়ে 2021-এ গিয়ে ওখানে ব্রোঞ্জ মেডেল পান, ব্রোঞ্জ পান। ঠিক আছে, উনিও মেজর ধ্যানচাঁদ পান। মেজর ধ্যানচাঁদ পান 2021-এ। ঠিক আছে, তো আমি তোমাদের দেখো এখানে এই একটা কমনওয়েলথ গেম 2026-এর মাস্টার্সের থেকে শুরু করে আমি তোমাদের সেখানে মীরাবাই চানু, তারপরে লাভলিনা থেকে শুরু করে ভারতকে অংশগ্রহণ করে সকলের তথ্য আমি তোমাদের এখানে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর জানো রেগুলার আমাদের স্ট্র্যাটেজিক আলোচনা হয় রাতে। তারপরে নীতি আয়োগ, এই নীতি আয়োগের বর্তমান প্রধান নির্বাহী কর্তা বা সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এখানে নিযুক্ত হয়েছে অনুরাগ জৈন। কি বললাম? অনুরাগ জৈন। কে নিযুক্ত হয়েছেন? অনুরাগ জৈন। এই নীতি আয়োগ তৈরি হয়েছিল কত সালে? 2015 সালে। কত বললাম? 2015 সালে। আর পদাধিকার বলে এর সর্বোচ্চ পদে রয়েছেন কে? চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী পদাধিকার বলে। ঠিক আছে, তো এর সম্পর্কে একটা তথ্য দেখো এখানে তোমরা দেখতে পাবে। উনি এর এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন বিভিআর সুব্রমণিয়াম। এর আগে কে ছিলেন? বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, তারপরে আশা করি তোমরা নীতি আয়োগ সম্পর্কে কারোর একটা অজানা ধারণা নেই। নীতি আয়োগ সম্পর্কে সকলের একটা ছোট ধারণা রয়েছে। ঠিক আছে, আর ভাইস চেয়ারপারসন হচ্ছে অশোক কুমার লাহিড়ী। এটা আমি একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম যে 2015 সালে 1 জানুয়ারি, ঠিক আছে, পরিকল্পনা কমিশনের পরিবর্তে এটি গঠন হয়েছিল। তারপরে পরের প্রশ্ন, তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা কত? 500 মেগাওয়াট। 500 মেগাওয়াট। ঠিক আছে, এই তিস্তা নদীটাকে যদি আমরা দেখি, এবার প্রশ্ন হচ্ছে যে তিস্তা নদী আমাদের এর ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? এই তিস্তা নদীর যে এটা এই স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্প এটা গড়ে উঠেছে কোথায়? সিকিমে। কোথায় বললাম? সিকিমে। সিকিমের নামচি জেলায়। নামচি জেলায়। কোথায় বললাম? সিকিমের নামচি জেলায়। এখানে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ অডিট যাই বলো তোমরা, এডিআইটি এডিট টানেল, থ্রি টানেল আছে একটা, যে টানেলে একটা বিস্ফোরণ ঘটে। ঠিক আছে, বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের জন্য বহু মানুষ মারা যায়। এটা এমন একটা টানেল যেটাকে যে টানেলটা হচ্ছে মূল টানেলের একটা শাখা হিসাবে ধরা হয়, এবং যে শাখাতে কি করতে পারে যে সেখানে মেশিনারি পৌঁছানো থেকে শুরু করে সমস্ত কিছু কি করতে পারে যে নিয়ে যেতে পারে, সেই জন্য টানেলটা করা হয়। আর এই তিস্তা নদী সম্পর্কে যখন আসলো, এটা প্রায় ভারতবর্ষে যদি আমি ভুল না হই 300 সামথিং, 351 বা 15 কিছু একটা হবে ভারতে রয়েছে, আর 99 বাংলাদেশে রয়েছে। এই বাংলাদেশের সঙ্গে ব্রহ্মপুত্র আর তিস্তা মিলিত হয় এবং তার নাম হয় কি? যমুনা। যদি আমি ভুল না হয় এটাই ঠিক। ঠিক আছে, আর এটা আমার মনে পড়ছে না 15 বা 51 কিছু একটা। এবার দেখো এগুলো তো সম্পর্কিত সম্পূর্ণভাবে আমার ইয়ে করে নোট করা নেই। আমি যেটুকু মানে পড়াতে যেটুকু মাথায় আসছে আমি সেটুকু তোমাদের বলছি। একবার দেখে নেবে যে ভারতে কত কিমি রয়েছে। বাংলাদেশে 99 কিমি, যদি ভুল না হয় 99 কিমি হবে। ঠিক আছে, তো তারপরে যুক্তরাজ্যের প্রথম এআই মন্ত্রী কে হলেন? যুক্তরাজ্যের প্রথম এআই মন্ত্রী কে হলেন? এটা হলেন অপশন বি কনিষ্ক নারায়ণ। এবার এটা যুক্তরাজ্যে হলো, তাহলে আমাদের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট? কেননা ইনি ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, এবার দেখো এটি জেনে নিই যে যুক্তরাজ্যে ইউকে প্রথম এআই মন্ত্রী হলেন কনিষ্ক নারায়ণ। ঠিক আছে, আর এই কনিষ্ক নারায়ণ ভারতের বিহারে জন্মগ্রহণ করে এবং পরে যুক্তরাজ্যে বসবাস শুরু করে। উনি কোন পার্টি থেকে? লেবার পার্টি থেকে। ঠিক আছে, বললাম 2026-এ 20 জুলাই যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাহামের মন্ত্রিসভায় এই নিয়োগ পান এবং যুক্তরাষ্ট্রের প্রথম স্বতন্ত্র এআই মন্ত্রী। এখানে আরেকটা প্রশ্ন, ভারতের একটি রাজ্য আছে, ভারতের একটি রাজ্য যার নাম পাঞ্জাব প্রথম রাজ্য যেখানে 1 থেকে 12 পর্যন্ত
এআই স্টাডি বাধ্যতামূলক করেছে, এআই স্টাডি কি করেছে, বাধ্যতামূলক করেছে। ঠিক আছে, এটাও তোমরা জেনে রাখবে। তারপরে এ এ আর অহর রিপোর্ট এর মন্ত্রক প্রকাশ করেছিলেন, এটা কয়লা মন্ত্রক। এটা কি হয়েছে, এইটা কোন মন্ত্রক শোনো, এটা এই মন্ত্রকের কাজ হচ্ছে মানে নতুন প্রথমবার রিপোর্ট প্রকাশ করেছে। আর রিপোর্ট প্রকাশ করে এটা বলেছে যে সমস্ত খনিগুলো বন্ধ অবস্থায় পড়ে আছে অথবা তা উত্তোলন সম্পর্কে সঠিক ধারণা হচ্ছে না, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি তুলে ধরার জন্য একটা রিপোর্ট পেশ করেছে। ঠিক আছে, এবং তার কার্যক্ষমতা পরীক্ষার জন্য। ঠিক আছে, তারপরে ক্যাম্পাস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর মূল উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসে জীববৈচিত্র্য নথিভুক্ত করো। কি বললাম, ক্যাম্পাসে জীববৈচিত্র্য নথিভুক্ত করো। ঠিক আছে, তারপরে ভারতের 16তম অর্থ কমিশনার কে হলেন, অরবিন্দ অরবিন্দ পাগরে কে পানাগড়িয়া, অপশন বি। ঠিক আছে, এরপরে দাঁড়াও, এর আগে কে ছিল, এর আগে ছিল যদি আমি ভুল না হই, নামটা আমি ভুলে গেলাম। আরে কি যেন আগের দিনে একটা ক্লাসে যাই হোক কিছু একটা বললাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তারপরে এফসি আর এর সম্পূর্ণ রূপ কি, এফসি আর এর পূর্ণ রূপ হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে অপশন বি। কেন, এটা কি আইন, এই আইনের মাধ্যমে তোমার কি করা হচ্ছে না, এই আইনের মাধ্যমে তোমার কি হচ্ছে না, ফরেন থেকে যে সমস্ত অনুদানগুলো আসে সেগুলো সঠিক ইউজ হচ্ছে কিনা, সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সে একটা আইন তৈরি করেছে ভারতীয় পার্লামেন্ট 2026 লোকসভায়, যার মার্চ মে মে মাসে প্রকাশ হয়েছে লোকসভায়, মানে উপস্থাপন করা হয়েছে। 2010-এরটা 2010-এর সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে। ঠিক আছে, তারপরে ভারতে প্রথম জলজ প্রাণী কোনটি, জাতীয় জলজ প্রাণী কোনটি, ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার শুশুক। কি বললাম, গঙ্গার শুশুক। এটা 2009 সালে একে ভারতের জাতীয় প্রাণী হিসাবে ঘোষণা করা, আমি নিচে দিয়ে দিয়েছি দেখবে। তারপরে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত, কুঞ্জিকল জলপ্রপাত। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। তো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে দেখবো, আমি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পড়ালাম সেগুলোর সঙ্গে কারেন্ট স্ট্র্যাটেজিকে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এই এতগুলো স্ট্র্যাটেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি রেগুলার পেতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও কমেন্টে জানাবে। যদি তোমাদের কিছু মনে হয় যে এই জায়গাটায় কারেকশনের দরকার ছিল, তোমরা অবশ্যই আমাকে জানাবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখবে আমার নাম্বার দেওয়াই আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আর আমাদের রেগুলার কি হয়, মানে জিকে ক্লাস আলোচনা হয় রাতে, তোমরা সেখানে থাকবে। রেগুলার না হলে হয়তো সপ্তাহে 3-4টা জিকে ক্লাস আলোচনা হয়েই থাকে। ঠিক আছে, আবার দেখা হবে কালকের ভিডিওতে। আর রাতে তো স্টাডি জিকে আলোচনা আমাদের থাকবেই, যেখানে শুধু স্টাডি জিকে থাকে না, সেখানে সমস্ত রকম জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং বিশেষ করে সব পিওআই খুব বেশি থাকে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে, বন্ধুদের অবশ্যই শেয়ার করবে।